আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় শিক্ষক মহাশয় মাননীয় বিশ্বরঞ্জন বাবু বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। অনেক ধন্যবাদ আমাদের ছাত্রদের। আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় বিশ্বরঞ্জন বাবুকে পুষ্প মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। এর সঙ্গে বিদ্যালয়ের তরফ থেকে ওনার হাতে একটি মানপত্র তুলে দিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়। এবং মানপত্র পাঠ করে শোনাচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। হ্যালো, ছাত্রছাত্রীরা একটু চুপ করে বসবে। আজকে আমাদের বরিষ্ঠ সমশিক্ষক বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান, এটা হাসি ঠাট্টা
এটা কোনো অনুষ্ঠান নয়। মাস্টারমশাই এদিকে আসুন। এখন এই নিয়ম রীতি মেনেই আমরা আজকে অনুষ্ঠানটি শুরু করেছি। সেই মোতাবেকই আমরা একটি মানপত্র মাস্টারমশাইয়ের হাতে তুলে দেব। আমি মানপত্রটি পাঠ করছি। খেপুর উচ্চ বিদ্যালয়ের মাননীয় সহশিক্ষক শ্রীযুক্ত বিশ্বরঞ্জন মণ্ডল মহাশয়ের কর্মজীবনের অবসর গ্রহণ উপলক্ষে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। খেপুর উচ্চ বিদ্যালয়ের মাননীয় সহশিক্ষক শ্রীযুক্ত বিশ্বরঞ্জন মণ্ডল মহাশয়ের কর্মজীবনে অবসর গ্রহণ উপলক্ষে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। শুধু রূপ রস গন্ধ স্পর্শে ভরা এই ধরনের বুকে কালো চক্রের বিবর্তনে সীমার পরে অসীম, শুরুর পরে শেষ, সৃষ্টির পরে লয়, বন্ধনের পরে মুক্তি যেমন শাশ্বত তেমনি সত্য কর্মের পরে অবসর নেয়া। আর সেটাই অবধারিত জেনে কর্মযজ্ঞের বেদিমূল থেকে আমাদের বিদায় জানাতে আমরা এসেছি অশ্রুসিক্ত নয়নের উদাস চাহনি আর বাষ্পারুদ্ধ কণ্ঠের ব্যথাতুর অভিব্যক্তি নিয়ে। সময়ের বিবর্তনের দিকে তাকিয়ে বলতে ইচ্ছা করে, হাই রে হৃদয়, তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথভ্রান্তে ফেলে দিতে হয়। নাই নাই যে সময়, তাই শুধু রীতি রক্ষাই নয়, স্নেহ প্রীতি ও ভালোবাসার যথার্থ মর্যাদা দিতে, ভক্তিপূর্ণ বিনম্র অভিনন্দন জানাতে অনুরূপ ভাবে আর্দ্রতা গ্রহণ করুন। হে মহান, আপনি দীর্ঘদিনে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থেকে অগণিত শিক্ষার্থীকে দিয়েছেন জ্ঞানানুসন্ধানের ও জীবনবোধের পথ নির্দেশনা। বিদ্যালয়ের গতানুগতিক পাঠদানের গণ্ডিতে আবদ্ধ না থেকে শিক্ষার বিস্তৃত অঙ্গনে স্বচ্ছন্দ বিহার ছিল আপনার অভিপ্রে। আপনার কঠোর কোমল ভিত্তি বিদ্যালয়ের ক্রমবিকাশকে সাবলীল করেছেন। শান্ত সমাহিত চিত্রে আপনি নিজেকে জনমানসে স্থিতধী পুরুষ রূপে প্রতিষ্ঠিত করেছেন। আমরা গর্বিত, আমরা ধন্য। হে কর্মবীর, এতদিনে বিদ্যাপীঠের ধুলার স্বর্গে দাঁড়িয়ে মানুষ গড়ার পাঠশালায় মানুষ গড়ার সংকল্প নিয়ে যে ব্রত আপনি গ্রহণ করেছিলেন, সেই ব্রত উদযাপিত করে আপনি চলে গেলেন। আমরা পারি যেন আপনার সেই সংকল্পকে, সাধনাকে সিদ্ধি লাভ ঘটাতে আপনি আমাদের সেই আশীর্বাদই করুন। হে সমাজসেবী, বিদ্যালয়ের পরিবৃত্ত ছাড়িয়ে সমাজ জীবনের প্রতি দায়বদ্ধ ছিলেন আপনি। আর্থ সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র আপনার প্রভাব পরিপুষ্ট লাভ করেছে। আপনি যথার্থই অনুধাবন করেছেন ভারতীয় সভ্যতার সার নির্যাস, অমেয়া কৃষ্টি অনিত্যম আয়ু। এই স্থিতকে আপনার ধ্যান গম্ভীর সৌম্য সুন্দর ব্যক্তিত্বের স্পর্শে আমরা ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি আপনার অমর সান্নিধ্যে। তাই আপনার কাছে আমাদের ঋণের অন্ত নেই, শেষ নেই কৃতজ্ঞতা। আপনার বিদায় গ্রহণে আমরা সকলে মর্মাহত, বেদনা বিহর। তাই এই বিষাদ কোণে পরম পিতার কাছে আমরা আপনার সার্বিক স্বাচ্ছন্দ্য এবং দেববিহিত দীর্ঘায়ু কামনা করি। আধ্যাত্মিক পরিপূর্ণতা কামনা করে উপনিষদের বাণী স্মরণ করি। পূর্ণস্য পূর্ণমালায় পূর্ণ সেবাবশিষ্যতে শ্রদ্ধাবনত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী পরিচালন সমিতির সদস্যবৃন্দ। তারিখ 30/9/2024, গ্রাম খেপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। নমস্কার।
অনেক ধন্যবাদ আমাদের প্রধান শিক্ষক মহাশয়। এখন মানপত্র তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। সঙ্গে রবীন্দ্রবাবু খেলার মাঠে 37 বছর বিচরণ কম কথা নয়। শ্রেণীকক্ষে যেমন খেলার মাঠেও তেমন শৃঙ্খলার ছাপ তিনি রেখেছেন। ছাত্রদের মধ্যে ফুটবল লীগ, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন বিদ্যালয়ের আন্তঃপ্রতিযোগিতায় তার অবদান ভোলার নয়। তাই আমাদের বিদ্যালয়ের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ক্রীড়া সমিতির সদস্যবৃন্দ মনোজ কুমার দাস, সুখদেব সামন্ত, তপন কুমার বিধাবাবু এবং সঙ্গে আমি বিভাস ভট্টাচার্য। আমি আবার বলেছি, এই অনুষ্ঠানটি সম্পূর্ণ ভিন্ন। এটা শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান, এটা প্রাণের আবেগের অনুষ্ঠান। যাদের মধ্যে প্রাণের আবেগ নেই তারা চলে গেছে। হ্যালো, এখন বিদ্যালয়ের তরফ থেকে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। এবং আমাদের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সকলের তরফ থেকে তার হাতে উপহার তুলে দিচ্ছেন রবীন্দ্রবাবু, চন্দনবাবু, বিশ্বপ্রিয়বাবু। বর্ষার বিদায় নিয়ে এসেছে শরৎ, আসবে শীত, এভাবেই চলতে থাকবে। চলমান জীবনের ক্ষেত্রেই ঠিক একই রকম খেলা, আগমন, প্রস্থান, এক অফুরন্ত কর্মের উদ্দীপনা নিয়ে আপনি এই বিদ্যালয়ে যোগদান করেছিলেন। সুদীর্ঘকাল আপনি শিক্ষা, স্নেহ, ভালোবাসা দিয়ে অজস্র ছাত্রদেরকে দিয়েছেন তাদের আলোকিত জীবন। ছাত্রদের সঙ্গে আপনার প্রীতিময় বন্ধন নিয়ে স্মৃতিচারণা করতে আসছেন দ্বাদশ শ্রেণীর ছাত্র, 3 জন ছাত্র আসছে, তাদের দশম শ্রেণীর ছাত্ররা, তাদের আসার জন্য বলছি।
বিদায় বেলায় আজ 7-5 না ভেবে যদি নিলজ্জের মতো বলেই ফেলি, না গেলেই কি হয় না? আর যদি যাবারই ছিল, তবে এই অবেলায় কেন স্যার, এই অবেলায় কেন? আজ আমরা এখানে জড়ো হয়েছি মাননীয় মাননীয় বিশ্বরঞ্জন মন্ডল মহাশয় বিশ্ব বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। তাই আজ প্রথমেই তাকে জানাই প্রণাম ও শ্রদ্ধা। এখানে উপস্থিত প্রধান শিক্ষক মহাশয়, সহ শিক্ষক শিক্ষিকা মহাশয় ও শিক্ষাকর্মীবৃন্দদের জানাই প্রণাম ও শ্রদ্ধা। এখানে উপস্থিত সকল দাদা ভাই দিদি ভাইদের জানাই অনেক অনেক অভিনন্দন, সহপাঠীদের বন্ধুত্বপূর্ণ ভালোবাসা এবং ছোট ছোট ভাইদের জানাই প্রাণ ভরা ভালোবাসা। আজ দিনটা বড়ই অদ্ভুত, সময়টা হয়তো থমকে দাঁড়াবে না, ঘড়ির কাঁটাটাকে হয়তো থামাতে পারবো না, তবে আর 4:45 ঘন্টাটা, 4:15 ঘন্টাটা কেউই শুনতে চায় না। কারণ এই ঘন্টার সাথে সাথে আজ স্কুলের ছুটি হবে না, আজ আমাদের মতো কয়েকজন ছাত্রের ছুটি হবে না, আজ একজন আদর্শ শিক্ষক ছুটি নেবেন তার কর্মজীবন থেকে, একজন ছুটি নেবেন মানুষকে, ছোট ছোট শিশুদের মানুষ গড়ার কারিগর করার যে গুরুভার, সেখান থেকে। হয়তো প্রতিদিন সকালে উঠে তাড়াহুড়ো করে স্কুলে যাওয়ার তাড়াটা আর থাকবে না, হয়তো পরীক্ষার খাতা দেখার অভ্যাসটা থাকবে না। তবে এভাবেও কি হয়? হঠাৎ ছুটি মানেই কি বিদায়? না না স্যার, না। স্মৃতি বড় অদ্ভুত জিনিস। দীর্ঘ 37 বছর ধরে জমে থাকা স্মৃতিগুলো থেকে কি মুক্তি পাওয়া এতই সহজ স্যার? মনে পড়ে আজ কি শুধুই একজন শিক্ষকের ছুটি? না, ছুটি পাবে না সেই ছাত্রটা যাকে চুলের মুঠিটা ধরে স্যার বলতেন অলা উঠা। ছুটি পাবে না সেই ছাত্রটা যে বিভিন্ন ধরনের চুলের কাট দিয়ে এলে তাকে 10 টাকা দিয়ে আবার পাঠাতেন ফেরত সেলুনে। সে কি ছুটি পাবে না? ছুটি পাবে নাকি সেই বাসটা যাতে করে রোজ উনি আসতেন? ছুটি কি পাবে না সেই লাঠিটা যা ছিল তার সর্বকালের বাহন? ছুটি কি পাবে না তার সেই চেয়ার যাতে তিনি রোজ বসতেন? ছুটি বড় অদ্ভুত জিনিস, বল, ছুটি বড় অদ্ভুত জিনিস, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু জানিস তো স্যারের জীবনটা না ঠিক গঙ্গা নদীর মতো। সেই কবে উচ্চ গতি থেকে সৃষ্টি হয়ে মধ্যগতি, আবার মধ্যগতি দ্বারা প্রবাহিত হয়ে নিম্ন, নিম্ন দ্বারা কবে প্রবাহিত হয়ে মোহনায় যে এসে শিখেছে তা দিন থাকতেও স্যার বুঝতে পারলেন না। খুব মনে পড়ে বল, বড্ড মনে পড়ে দিল যখন স্যার সবাইকে তাদের বাবার নাম জিজ্ঞাসা করতেন, আর বাবার নাম বলায় তিনি চিনুক আর না চিনুক, ও তুই উমুকের বেটা বলে হাসির খোরাক হয়ে উঠতেন। বড্ড মনে পড়বে বল, খুব মনে পড়বে বল। সত্যি বলছি, কি অদ্ভুত লাগে সব শুনতে। স্যারের সেই পুরনো নিয়মে চেনা শৃঙ্খল, সেই স্কুলে আসা পড়ানো আর হবে না, সেই হাতের চকের খসখস আওয়াজটা আর কখনোই ব্ল্যাকবোর্ডের লেখায় রূপান্তরিত হবে না, সেই স্যারের অফিসের চেয়ারটা আর কখনো স্যারের জন্য অপেক্ষা করবে না, পুরনো স্মৃতিকেই নিয়ে বাঁচতে চাইবে। সেই মাঠের গাছপালা আর ঘাসগুলো যার হুইসেল শুনে শুনে অভ্যস্ত, তারাও হয়তো তাদের অভ্যাসটাকে বদলে ফেলবে। আমরাও আর সেই শেষ পিরিয়ডের কথাটা শুনতে পারবো না। শেষ পিরিয়ডে এসে একটা গুরু গম্ভীর গলায় বলা, মাঠে চলো খেলা হবে, আর হয়তো শোনা হবে না। তবে এই দু প্রজন্মকে পড়িয়ে আসা মানুষটা আজ হয়তো আমাদের এখনো মানুষ করতে চান,
তবে এই যে কালের নিয়ম, ঘুম ভাঙলে যেন সব ভেঙে চুরমার হয়ে যায়, সেই সুযোগটাও যেন আর থাকে না। তাই হ্যাঁ, তাই আজ দিনটা সুখের কিংবা দুঃখের, সে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা এবং দরকার কোনোটাই আমার নেই। তবে যেমন সুগন্ধকে দেখা যায় না, কেবলমাত্র অনুভব করা যায়, যেমন সুরের পাখি অনেক দূরে চলে গেলেও তার রেশটা ঠিক রয়ে যায়, ঠিক তেমন ভাবেই স্যারের ওই ভালোবাসাগুলো আমাদের হৃদয়ের চোরাকুঠুরিতে সারা জীবন বন্দী হয়ে থাক। আর কখনো হয়তো স্যার এভাবে আসবে না, কিন্তু স্মৃতিগুলো রয়ে যাক না হয়। হ্যাঁ, ঠিকই বলেছ, ভোলা যাবে না। স্যারের যেমন স্কুলের প্রতিটি কোণে কোণে স্পর্শের চিহ্ন রয়ে যাবে, তেমনি আমাদের মস্তিষ্কের প্রতিটি কোষে কোষে বিরাজ করবে স্যারের ভালোবাসা। হ্যাঁ বিদায়। আজ হয়তো আমাদের এই ছোট্ট জীবনের অভিজ্ঞতায় বুঝতে পারলাম, পৃথিবীর সবচেয়ে কঠিনতম বস্তু বলতে ফিরেকে নয়, বিদায়কে বোঝায়। হ্যাঁ, প্রিয়জনের বিদায়। তবে আজ আমরা খুবই মনের দিক থেকে ভেঙে পড়েছি আমাদের খুবই প্রিয় শিক্ষক মহাশয়। আজ এই শিক্ষক মহাশয়ের আমরা আজ থেকে পর্যন্ত আমাদের ক্লাসে প্রায় 5 বছর পিরিয়ড পাওয়ার কথা, কিন্তু তা আমরা পাইনি শুধুমাত্র করোনা মহামারীর জন্য। তবে এই ক্ষুদ্র সময়েও স্যার আমাদের অনেক কিছু শিখিয়েছেন, আমাদের চলার পথে সেগুলো অনেক কাজেও লাগবে। তাই এই ক্ষুদ্র সময়ে হয়তো আমরা স্যারের মতো ব্যবহার করতে পারিনি, স্যারের প্রতি ঠিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন না করতে পারলেও আমি ক্ষমা চাইছি। কারণ এরপর থেকে হয়তো স্যারকে আমাদের মাঝে কোনো অনুষ্ঠানে দেখতে পাবো না, স্যারের পাটাকে ছুঁয়ে বলতে পারবো না স্যার আমায় ক্ষমা করুন, স্যারকে বলতে পারবো না স্যার আমরাও না আপনাকে অনেক ভালোবাসি, বলতে পারবো না আপনার অনুপস্থিতিতে আমরা আপনাকে খুব মিস করবো। তবে একজন আদর্শ শিক্ষক কিভাবে নিজেকে ধীরে ধীরে নিঃশেষিত করে সফরের চলার পক্ষে আলোকিত করে তোলেন তার প্রমাণ তিনি দিয়েছেন। না, তার কোনো তথ্য আমরা চাই না, কারণ তার প্রমাণের তথ্য নিজে। হ্যাঁ, উনি নিজে। সত্যি বলতে আমি অতটা স্যারের কাছে সুশীল ছাত্র হয়ে উঠতে পারিনি, স্যারকে বড্ড জ্বালিয়েছি। হয়তো স্যারের কাছে ভালো ছাত্র না হয়ে উঠতে পারি, স্যারের মনের স্মৃতির খাতায় আমি ডানপিটে ছেলে হয়ে থাকতে পারতাম। হ্যাঁ, ডানপিটে। কারণ শুনেছি খুব ভালো ছেলেদের থেকেও নাকি ডানপিটে ছেলেরা বেশি মনে থাকে, সেভাবেই না হয় রয়ে গেলাম। তবে আজ আমাদের আবেগটাকে কেউ কষ্ট বলে আখ্যা দিক বা যে কোনো শব্দেই আখ্যা দিক, সেটাকে প্রকাশ করার জন্য বাংলা ভাষা, ইংরেজি ভাষা, কোনো ভাষাই আজ কোনো ভাষাই সম্পূর্ণ না। তাই একটাই কথা বলতে চাই আমরা শেষে, আমাদের বক্তৃতার অন্তিমে আমরা একটাই কথা বলতে চাই, স্যারকে আমরা ভুলে থাকতে পারবো না। কারণ স্যারের স্মৃতিতে যেভাবে জড়িয়ে গেছি আমরা, তা থেকে মুক্ত পাওয়া খুব 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 কঠিন, খুব কঠিন। তবে প্রাক্তন জিনিসটা অত্যন্ত চিরন্তন, তাই আমরাও একদিন এই প্রাক্তন শব্দটার সঙ্গে পরিচিত হয়ে যাব। আজ স্যার হচ্ছেন, কিন্তু কোনো কিছুর শেষ মানেই তো কোনো কিছুর শুরু। তাহলে কেন আমরা সেই শুরুতে স্যারের পাশে থাকবো না? স্যার, আজ আমরা সকলে প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে, আপনার এই নতুন চলার পথে আপনি আমাদেরকে সর্বদা পাশে পাবেন। তাই শেষে আমরা একবার স্যার আপনি একবার এখানে আসুন স্যার, আমাদের অনুরোধ একবার এখানে আসুন। আপনি তো সারা জীবন আমাদের মনে রয়ে যাবেন, কিন্তু আমরাও তো আপনার সাথে থাকতে চাই। এই ছোট্ট উপহারের মাধ্যমে আমরা সারা জীবন আপনার সাথে থাকতে চাই। ক্লাস 10-এ এই 3 জন ছেলেকে এবং সমস্ত ক্লাসের ছেলেদেরকে আমার যথেষ্ট সহানুভূতির সঙ্গে ভালোবাসা এবং আরেকটা অনুরোধ, আমাকে তখনই ভালো লাগবে যখন তোমরা আমার
কথা অনুযায়ী ভালোভাবে পড়াশোনা করতে পারবে এবং জীবনে এগিয়ে যাবে। যবে শুনবো যে হ্যাঁ বাপুলি বা ওই ওই এরা উন্নতি করেছে এবং বহু ছেলে আছে, তবেই বলবো হ্যাঁ আমার সার্থকতা। শেষে একটাই কথা বলতে চাই, আজ গান ফেটে যাক, উই মিস ইউ স্যার, সবাই একসঙ্গে উই মিস ইউ স্যার, উই মিস ইউ স্যার, উই মিস ইউ স্যার। হ্যালো, অনেক ধন্যবাদ দশম শ্রেণীর ছাত্র প্লাবন, সুনীল এবং দেবাজানকে। বিদায় বেলায় মনের ক্যানভাসে অনেক স্মৃতি ভেসে ওঠে, যা হয়তো ভোলা যাবে না। আপনার কাছ থেকে আমি বিশেষ করে অনেক কিছুই শিখেছি, কিভাবে যে কোনো সমস্যার সমাধান করতে হয় সেগুলো, এবং খেলার মাঠে খেলা পরিচালনা করা থেকে শুরু করে সমস্ত দিকগুলি উনি আমাকে যথেষ্ট যত্ন সহকারে শিখেছেন। আমি ব্যক্তিগত জীবনে আমি এই বিদ্যালয়ে বা এই অঞ্চলে থাকার কারণে ওনাকে আমার অভিভাবক হিসাবে দেখে এসেছি। আমি যখন স্কুটি কিনেছিলাম 2023 সালে, সুবন্ধবাবু বলেছিলেন একটু আস্তে চালাতে, কেন খুব স্লিপ করে। সুবন্ধবাবুর কথাকে গুরুত্ব না দিয়ে আমি একদিন জোরেই চালিয়েছিলাম আর স্লিপ খেয়ে পড়ে যাই এবং আমার হাতে চোট লাগে। আমি তখন খুবই যন্ত্রণাকাতর হয়েছিলাম। তারপরে পরে আমি বাড়িতে ফোন না করে আমি বিশ্বরঞ্জন বাবুকেই তখন মনে করলাম যে স্যারের কাছে আগে তাকে ফোন করেছিলাম যে এই অবস্থায় আমি কি করব। সেই রকম আরো অনেক কারণের জন্য স্যার আমার এখানকার অভিভাবক হিসেবেই ছিলেন এবং থাকবেন আশা করি। পরবর্তীকালে যখন সমস্যায় পড়বো আশা করি উনি আমাকেও গাইড করবেন। এখন আমাদের এই বিদ্যালয়ে বর্তমান অনেক ছাত্র সঙ্গে সঙ্গে অনেক প্রাক্তন ছাত্র যারা আছেন অনেক সুউচ্চ স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন। আমাদের সেই সব ছাত্র প্রতিষ্ঠিত হয়েছেন, আমাদের বিদ্যালয়েও চাকরি করছেন। আমাদের এখানে আছেন বিশ্বরঞ্জন বাবু, আছেন মনোজ বাবু, রফিকুল বাবু, বিশ্বপ্রিয় বাবু, তাই বকুল বাবু আছেন। আমি মনোজ বাবুকে ডেকে নেব যে তার কিছু স্মৃতিচারণা। নমস্কার। আজকের সভায় মঞ্চে উপস্থিত আমাদের সভাপতি তথা আমাদের প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত আমার আরো এখানে কয়েকজন গুরু শিক্ষক রয়েছেন, মাননীয় বিশ্বরঞ্জনবাবু আজকে বিদায় সংবর্ধনা, রবীনবাবু রয়েছেন, চন্দনবাবু রয়েছেন, গৌতম বাবু এবং রয়েছেন আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হয়তো আমার স্কুলে 2009 সালে জয়েন করেছেন, কিন্তু উনি সহশিক্ষক হিসেবে 5 বছর স্কুলে ছিলেন। উনি আমার গুরু শিক্ষকই হবেন, গুরুতুল্যই হবেন, মাননীয় সোমনাথ বাবু। এবং আমাদের বিশ্ববিদ্যালয়েও আমার একজন শিক্ষক, সেই সঙ্গে আমাদের শিক্ষাকর্মী রামকৃষ্ণ বাবু রয়েছেন। যখন আমি এই স্কুলের ছাত্র তখন ওনারা এই স্কুলে চাকরি করতে চলে এসেছেন। আমি সেটা পরে বলছি। এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের এই বিদ্যালয়ের আমার সহশিক্ষক, সহকর্মী, আর উপস্থিত রয়েছেন আমাদের কাকিমা এসেছেন আজকে এই বিদায় বেলায়। ওনাকেও আমি শ্রদ্ধা প্রণাম জানাই। সে সঙ্গে উপস্থিত
আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, তাদেরকেও আমি আমার তরফ থেকে ভালোবাসা জানাই। আজকের এই বিদায় বেলায় আমাদের আজকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, যদিও স্যার বিশ্বরঞ্জন বাবু উনি 30শে সেপ্টেম্বর ওনার চাকরি জীবন এখানে শেষ করেছেন। আমরা আমাদের বিদ্যালয়ে নানা রকম কাজকর্মের জন্য ওই দিনটিতে ওনাকে অনুষ্ঠানটা করে উঠতে পারিনি আমরা সকালে। আজকে সেই অনুষ্ঠানটি হচ্ছে। উনি 1987 সাল এই বিদ্যালয়ে শিক্ষকতার কাজে যোগদান করেছিলেন, 5/2/87। আর আমি এই স্কুলে ছাত্র প্রবেশ করি 1993 সাল। আমি বক্তব্য কিছু বলবো না, আমি শুধু দুটো জিনিসের কথা বলবো, মানে বিশেষ করে আমি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এটা বলার জন্যই বলবো যে এই 87 সাল থেকে 93 সালে তখন আমি এখানে স্যার চাকরি করছেন এটা দেখেছি, চোখে দেখেছি উনি এখানে চাকরি করতে চলে এসেছেন। আবার 93 সাল থেকে 98 সাল তখন আমি স্কুলের ছাত্র, 98 আমি মাধ্যমিক দিয়েছি। এই 93 থেকে 98 সাল আমি ওনার কাছে ক্লাস করেছি এবং যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষায় আমার একটা কথাই মনে পড়ে যে একটা মোমবাতিকে যেমন দেখলে মনে হয় কি একটা অতি সাধারণ জিনিস, একজন শিক্ষককে দেখলেও সেই রকমই মনে হয়। যেমন একটা মোমবাতি কি হয় না, নিজে পুড়ে অপরকে আলো দান করে। তিনি একজন শিক্ষকও যখন যে স্কুলে প্রবেশ করে তিনি কিন্তু সবসময় চেষ্টা করেন তার স্কুলটি বা স্কুলের ছাত্ররা শ্রেষ্ঠত্বে যাতে পৌঁছাতে পারে। উনি যখন আমরা ছাত্র ক্লাসের মধ্যে, আমি বলছি না, দুটো ঘটনা বলবো। যখন ক্লাসে যেতেন তখন ওনাকে আমাদের ভীষণ ভয় লাগতো। আবার শাসনও যেমন করতেন, ক্লাসের মধ্যে কোনো ছাত্র যদি পায়খানা করে ফেলতো, বমি করে ফেলতো, স্যার সেই ঘটনার সময় কিভাবে সেগুলো মোকাবিলা করতো সেগুলো আমি আজকের এই সভায় ভাষায় নিয়ে বোঝাতে পারবো না। বাড়ির নিজের ছেলেদেরও যদি কেউ এরকম হয় যে মা বাবারা যেমন করে, স্যার ক্লাসের মধ্যে সেই ভূমিকায় করতেন। আমি বলছিলাম না একটা মোমবাতির কথা, এই জন্যই যে উনি এখানে শিক্ষকতা করতে এসে ওনার জীবনের নিজের শ্রেষ্ঠত্ব শ্রম পরিশ্রম দিয়ে একটা অনেক অনেক ছাত্রকে উনি এখানে তৈরি করেছেন। আমি যদি ধরে দিই খেলার দিক দিয়ে উনি একজন আদর্শ খেলা শিক্ষক। এই আমাদের স্কুল থেকে আমাদেরই জীবনে আমারই বন্ধু শফিকুল ইসলাম এখন বর্তমান মিলিটারিতে চাকরি করছে। সে প্রথম থেকে খেলাধুলা পছন্দ করতো এবং স্কুলেও খেলাধুলা করতো ভালো। শহীদুল পর্বতা একই দুই ভাই। এছাড়া আমি, এটা আমাদের মানে আমাদের বন্ধু এরা, এছাড়া বহু ছেলে মেয়ে পুলিশের বা আমাদের কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করছে, এরকম বহু ছেলে রয়েছে। তাই উনি যেমন একজন খেলার দিক থেকে শিক্ষকতা করেছেন, আবার ক্লাসে ফিজিক্যাল সায়েন্সে উনি ক্লাস নিতেন। সেই ক্লাসেও পাঠদানের জন্য যেতেন। যদি কোনো ছাত্র শৃঙ্খলা ভঙ্গ হতো তার জন্য উনি যতটা তার গার্ডিয়ানের সঙ্গে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ছেলেটা কেমন করছে না করছে উনি সেই বার্তাটা পৌঁছে দিতেন। আর এটা আমি শুধু ছাত্র জীবনের কথা। তারপর থেকে 2009 আর এখন এই 2009 থেকে 2024 এটা আমার এই কর্মজীবন। এই কর্মজীবনে ওনাকে আমি
ক্লাসরুমে যেটা ভেবেছিলাম, ক্লাসরুমে যেটা দেখেছিলাম, আর এই চাকরি জীবনে এসে একদম আমি ভিন্ন দেখলাম। ওনাকে যা বলা যায়, আমি ক্লাসরুমে বলছিলাম আমাদের স্টাফের যারা দিকপাল, এদিক ওদিক সব দিকেই, কখনো কোনো কিছুতেই সমস্ত কাজ, কখনো কাউকে ডাকতে হবে, বলতে হবে, ওনাকে বললে তবে উনি কাজ করবেন, এরকম কোনো ওনার মনের মধ্যে আসেনি। দেখেছেন এই জায়গাটাই এই সমস্যা হচ্ছে, উনি সেখানে গিয়ে নিজের দিকে ঝাঁকিয়ে গিয়ে সে কাজটাকে, যে কষ্টসাধ্য মানে কাজটাকে উনি করে উঠিয়েছেন। এবং আমরা দেখেছি আমাদের স্টাফের মধ্যে ওনাকে নিয়ে আমাদের সকলের স্টাফেরা যারা আছেন, আমাদের সিনিয়র স্যারেরা আছেন, কত রহস্য, কত গল্প ওনাকে নিয়ে মজা করেছেন। স্যারকে সর্বদাই হাস্যমুখেই দেখেছি, কখনো একটা সময়ের জন্য বিরক্ত ভাব আমি দেখিনি। এটা অদ্ভুত ব্যাপার বললাম আমি, কারণ ক্লাসরুমের মধ্যে একরকম দেখেছিলাম, চিনেছিলাম, আর আমাদের স্টাফ রুমের মধ্যে ওনাকে আমি আজকে অন্যরকম দেখেছিলাম। তাই এই বিদায় বেলায় সেই একটা কথায়, আজকে আমার প্রিয় কবি নয়, সেই মান্নাদের বহু প্রচলিত গান, সেই কফি হাউসের আড্ডাটা আজ আর নেই স্যার, আমি তো আর গায়ের নয়, গানটা গাইবো, এই কথাটাই আমাদের মনে থাকবে। স্যার ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। আমরা অবশ্যই আপনার এই আমার কর্মজীবনের পরেও আমিও যেদিন অবসর গ্রহণ করবো স্যার, আপনার কথা বারে বারে স্মরণ করবো। স্যার মিস ইউ স্যার, ভালো থাকবেন, নমস্কার। আর স্যার আমি স্যারের হাতে মনোজ স্মারক হিসেবে তুলে দিচ্ছেন, যাতে স্যার তাকে মনে রাখতে পারে। হ্যালো, অনেক ধন্যবাদ মনোজবাবুকে তার স্মৃতিচারণার মধ্য দিয়ে স্যারকে শ্রদ্ধা জানালেন। বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, ছাত্রের অসুস্থতায়, শিক্ষামূলক ভ্রমণে, ক্রীড়া প্রতিযোগিতায় আপনাকে পেয়েছি সুদক্ষ অভিভাবক হিসাবে। আপনার সঙ্গে কাটানোর এই সময়গুলো আমাদের স্মৃতি হয়ে থাকে। সেই সব স্মৃতি মন্থন করতে আসছেন আমাদের বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মহাশয় চন্দনবাবু। আর সবাই আমার যারা ছাত্র রয়েছে তাদেরকে, এবং আমার যে শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, প্রধান শিক্ষক মহাশয়, সর্বোপরি আজকে যিনি বিদায় নিচ্ছেন সেই শিক্ষকের প্রতি সম্মান জানিয়ে দু চার কথা বলছি, স্মৃতিচারণা। আমার বেশি সময় লাগবে না, যদি সময় নিতে হয় ঘন্টা 1.5 মিনিট, সেই 1.5 থেকে কমিয়ে নিয়ে আমি 3 মিনিট থেকে 4 মিনিটে নিয়ে আসি। উনি এসেছেন 88 সালে, 1988-তে ও 87-তে, আমি এসেছি 92-এ, 5 বছরের প্রায় ডিফারেন্স। তারও আগে এসেছেন সুবোধ ধারা মহাশয়, তারও আগে 70-71 সালে এসে গেছেন শ্রীকান্ত বাবু, পরে রবীন্দ্রবাবু এসেছেন। আমার জীবনে বিশ্বরঞ্জন মন্ডল শুধু স্কুলের শিক্ষক নন, উনি আমার বন্ধু এবং আমার অভিভাবক। আমি 1992 সালে যখন এই স্কুলে যোগদান করি, স্কুলটি যখন একটি ভগ্নগৃহ, সেই ভগ্নগৃহে আমরা প্রায় 18 জন শিক্ষক ছিলাম এই বিদ্যালয়ে। আমরা থাকতাম সোমেনবাবু যে বাড়িটিতে থাকেন, ওই বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম। যখন প্রথম দিন এসে বাড়িতে চলে যাই কোথায় থাকবো, তখন প্রথম হাতটি যিনি বাড়িয়ে দিয়েছিলেন সেটি হলেন আমার বিশ্বরঞ্জন বাবু, আমার বিশ্বরঞ্জন মন্ডল। আমাদের নিয়ম অনুযায়ী, যদিও উনি আমার চাইতে খুব বেশি বড় নন, বছর 2-এর,
তখনকার যারা শিক্ষক ছিলেন, বিশেষ করে এখানে যাদের মনোজের মনে থাকবে, বিশ্বপ্রিয়র মনে থাকবে, বকুলের মনে থাকবে, কানাই লাল বসু, উনি দেখতেন আমি যখন এসেছি ওনার সঙ্গে আমার বয়সের ডিফারেন্স প্রায় 30 বছর না আরো বেশি, 40 বছর 40 থেকে বেশি, 42, কিন্তু কখনো উনি আমাকে তুমি বলতেন না। ওইটা একটা শিখেছিলাম। আরেকটা শিখেছিলাম যে সময়ে ক্লাসে যাব, সময়ে আসবো, ওনাদের কাছ থেকে শিখেছি। তা উনি প্রথমে কোথায় থাকবো, উনি বললেন আমাদের মেসে থাকুন। মেসে মাত্র 2টি ঘর, থাকেন 3 জন মাস্টারমশাই, এই 4 জন মাস্টারমশাই, আমি কোথায় যাব? বলছে এর মধ্যেই আপনি থেকে যাবেন। আমি দেখা গেল ওনারা যে ঘরটায় 3 জন থাকতেন তাতে আরেকটা তক্তপোষ পড়ে গেল, উনি ব্যবস্থা করলেন, নিয়ে বললেন আপনি এখানে থাকুন। সত্যি কথা বলতে কি আমি তখন প্রাইভেট টিউশন এখানে করেছি। আমি তো এখানে প্রাইভেট টিউশন করা যাবে না, আমি নাগেদের বাড়ি ভাড়া নিয়ে চলে যাবো। বলে কিছু দরকার নেই, নাগেদের বাড়ি কেন ভাড়া নিতে যাবেন, আপনি এখানেই থাকুন। আমি বলো থাকবো কি করে, এই কজন বলছে সন্ধ্যাবেলা সুবর্ণবাবু এই ঘরকে চলে আসবে, আপনি ওই ঘরে পড়াবেন, সকাল সন্ধ্যা উনি চলে আসতেন। মানে কতখানি প্রাণের আবেগ, কতখানি প্রাণের ভালোবাসা না থাকলে এই ত্যাগ করতে পারতেন না। যে তারা আমাকে ঘর ছেড়ে দিয়েছেন, আমি কি করব না টিউশনি করিয়ে আয় করব, তার জন্য ঘর ছেড়ে দিয়েছেন, আপনি কোনো তার জন্য কোনোদিন ভাড়া আমার কাছে চাননি না। দ্বিতীয় ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করেছি, বিশেষ করে আমাদের মধ্যে একটা অত্যন্ত হৃদয়ের সম্পর্ক তৈরি হয়েছে। এই শ্রীকান্ত বাবু, সুবলবাবু যাদের নাম করলাম, সঙ্গে রবীন্দ্রবাবু এবং বিশ্বরঞ্জন বাবু, আমাদের একটা বলতে গেলে অত্যন্ত অভিন্ন হৃদয়ের বন্ধু। আমরা আমাদের বহুবার মতৈক্য হয়েছে, কিন্তু মতান্তর হয়েছে, কিন্তু মনান্তর হয়নি। কখনো একদিনের বেশি রাগটা বা নিজেদের মধ্যে যে একদিনের বেশি স্থায়ী হয়, বা সঙ্গে সঙ্গে 1 ঘন্টার বাদে কেটে গেছে, আবার যেরকমকে সেরকম তেমনি ভাবেই রয়ে গেছে। কি ক্ষেত্রে স্কুলে আমাকে ওই যে বললেন খেলাধুলার ক্ষেত্রে আমি বাদ দিচ্ছি, বিশেষ করে ট্যুর। এই যে ট্যুরটা আমাদের স্কুলে বহুদিন থেকেই শুরু হয়েছিল, ওই 90-এর শেষের দিকে, দশকের শেষের দিক থেকে আমরা ট্যুর শুরু করেছি। বহু ক্ষেত্রে আমাদের মধ্যে লেডি টিচার থাকেননি, তখন তো একদমই থাকেননি, পরবর্তী ক্ষেত্রে এসেছিল, বা পরবর্তী ক্ষেত্রে অনেক সময় লেডি টিচাররা নিজেদের ব্যক্তিগত কারণে বা পারিবারিক কারণে যেতে পারেননি, কিন্তু বিশ্বরঞ্জন বাবু গেছেন। এই যে মেয়েদিকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, তাদেরকে বাথরুম থেকে নিয়ে যাওয়া, তাদেরকে কন্ট্রোল করা, রান্না বান্নার কাজ করা, গাড়িতে মাল তোলা, এইগুলো বিশ্বরঞ্জন বাবুর একটা কাজের মধ্যে ছিল। ফলে উনি আমার শুধু নিজস্ব বন্ধু নন, আস্তে আস্তে হয়ে গেলেন পারিবারিক বন্ধু, হয়ে গেলেন নয়, আজও উনি আপনার পারিবারিক বন্ধু। সুতরাং আমাদের একটা একটা করে ডানা খুলে যাচ্ছে। কিছুদিনের মধ্যে আমাদের প্রধান শিক্ষক চলে যাবে, রামদা চলে যাবে। হ্যাঁ, রামদাও আমাদের মধ্যে একজন, ওই যে বললাম গ্রুপের মধ্যে, গ্রুপ নয়, একটা গোষ্ঠীর মতো। গোষ্ঠী বলতে চাপে গোষ্ঠী নয়, এটা অন্তরের চেতা। আচ্ছা, মাস্টার পরে হয়ে গেছে, একদম তো ওনারা চলে যাবেন, তারপরে রবীন্দ্রবাবু যাবে, তারপরে আমি যাবো, ওতে আমাদের যুগটা শেষ হবে। কিন্তু যাওয়ার তো নিয়ম, আজকে বিশ্বরঞ্জন চলে গেছে, ছাড়তে হবেই। তাই আমার বন্ধু, আমার অভিভাবক, তার যেমন এই অবসরকালীন জীবনটি তার সুখময় হয়, তিনি নির্ভোগ, তিনি রোগহীন থাকেন, এই পরম ঈশ্বরের কাছে কামনা করে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ চন্দনবাবুকে। অনেক কথা বলার থাকলেও সময়ের ভাবে অজানাই থেকে গেল। চন্দনবাবু তার তরফ থেকে একটি উপহার তুলে দিচ্ছেন আমাদের বিশ্বরঞ্জন বাবুকে। বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক বিদায় হলেও এই বিদ্যালয় বা আমাদের মন থেকে ওনাকে বিচ্ছিন্ন করা সম্ভব না। ফুল যেমন তার সুগন্ধ ছড়িয়ে যায়, চোখে দেখা যায় না, তেমনি ওনার সৌরভ আমাদের বিদ্যালয়ের আনাচে কানাচে এবং ছাত্রদের মধ্যে সর্বদা বজায় থাকবে। ওনার এই সৌরভকে আরো বিকশিত করছে একটি সঙ্গীতের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় তপনবাবুকে আসার জন্য অনুরোধ করছি।
নমস্কার। আজ আমাদের বড় দুঃখের দিন। আমাদের একজন সহকর্মী তার কর্মজীবনের শেষ করে আমাদের মধ্য থেকে, বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছেন। যদিও দুঃখের দিন বলাটাও হয়তো ঠিক নয়, কারণ এটাই কালের নিয়ম। একদিন এই কালের নিয়মে আমাদেরও চলে যেতে হবে। চন্দনবাবু বলেছেন পরপর একের পর এক সবাই এভাবেই বিদায় নেবেন, কিন্তু স্যার আপনার বিদায়ের বেলায় শুধু একটা কথা বলতে চাই। আমি 2009 সালে বিদ্যালয়ে যোগদান করেছি। তারপর থেকে আজ 15 বছর পার হয়ে গেল, প্রায় একসঙ্গে কাজ করেছি। আগামী দিনে আপনাকে ছাড়াই কাজ করতে হবে। আশীর্বাদ করবেন যেন আমরা আপনার মতো দক্ষতার সঙ্গে এই বিদ্যালয়ে আমাদের কর্মজীবন শেষ করতে পারি। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি নীরবভাবে দীর্ঘজীবী হন, ফুলের মতো আপনার সুবাসে বিদ্যালয়ের বিগত দিনের ছাত্রছাত্রী এবং বর্তমানে যারা ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকের হৃদয় যেভাবে স্পর্শ করেছেন, সহকর্মী হিসেবে আমাদেরও হৃদয়ে থাকবেন। আশীর্বাদ করবেন আপনার মতো যোগ্যতা যেন আমরাও অর্জন করতে পারি। হয়তো কয়েক বছর ধরে আপনার সঙ্গে এই স্কুলের ক্রীড়া দপ্তরে আপনার সঙ্গে কাজ করেছি, অনেক কিছু শিখিয়েছেন। আশীর্বাদ করবেন আপনার অবর্তমানে যেন আপনার নাম রাখতে পারি। আমাকে একটি সঙ্গীত পরিবেশন করার কথা বলা হয়েছে। কেউ ঠান্ডা লেগে গেছে, গলাটা ভালো নয়, তবু চেষ্টা করছি। আমার যাবার সময় হলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে। আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়। সাজালো করুন নয়ন তোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম,
থাকতে আধার যাই চলে, হলুক ভালো বেসেছিলে, চিরকালে নাই বলে। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইল লেখা। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইল লেখা। দূর বিরহে ডাকে কেকা বরসায়, দূর বিরহে ডাকে কেকা বরসায়। ফাগুন শ্রাবণ হলো হলো, ফাগুন শ্রাবণ হলো হলো, দাও বিদায় আমার যাবার সময় হলো, দাও বিদায়। আছে ফোনটা 0322 ছিল আমাদের স্কুলের যে ল্যান্ডলাইন নাম্বার। তো সেখান থেকে প্রথম ফোন আসার পর হঠাৎ একজন ভদ্রলোক বললেন যে আমি দেবুদ হাই স্কুল থেকে বিশ্বরঞ্জন বাবু বলছি, আর তুমি শঙ্কর? আমি বলি হ্যাঁ। বলছে, তিনি তখন বললেন যে তুমি তো মোটামুটি স্কুলের এখন স্টাফ, আর আমাদের স্কুলে 150 বছর পূর্তি রয়েছে, আর তুমি যদি এই অনুষ্ঠানটায় আসতে পারো খুব ভালো হবে। আমি কিন্তু তখনও, আমি যে বললাম 25 দিন স্কুলে ক্লাস করেছি, কিন্তু সমস্ত স্যারেদেরকে, যেমন তোমরা যখন প্রথম আসো, আমরা সমস্ত স্যারেরা তোমাদের সকলের নাম কিন্তু সেইভাবে জানি না। কয়েকজন স্যার ছাড়া বাকিদেরকে কিন্তু চিন্তাও না। স্যারকেও ঠিক একই রকম হবে যে কে বিশ্বরঞ্জন বাবু। তিনি আবার হঠাৎ আমাকে ফোন করলেন, প্রথম হয়তো ভাবলাম যে এটা গোলমালও হতে পারে, তখন ট্রেস করার উপায়ও ছিল না যে এটা নতুন নাম্বারটা কোথা থেকে কি এসেছে। তারপরে ভাবলাম হতে পারে। তারপর আমি স্যারকে বললাম যে স্যার না, আমার এখন পরীক্ষা চলছে, আমি এই মুহূর্তে যেতে পারবো না। ঠিক আছে, যদি সময় করে পারো তাহলে আসতে পারো, আসো। তো তারপর যাই হোক, আমি 8-9 মাস পর এসে স্কুলে আবার পুনরায় জয়েন করি, এবং সেই থেকে স্যারকে কিছু বললাম না যে যদি আমি এই স্কুলে পড়তাম, স্যারও আমার স্যার হতেন। আমি যতটুকু দেখেছি এখানে অনেক সিনিয়ররাই আছেন, অনেকভাবে আমাকে শিখিয়েছেন। কারণ আমি যখন এসেছিলাম, আমি এক প্রকার বলতে পারবো টিচিং এর জন্য অনুপযুক্ত, একদম এক কথাই এটা। কিন্তু ওনাদের কাছ থেকে অনেক কিছুই শিখেছি এবং চেষ্টা করি সেটাকে ফলো করা। সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বরঞ্জন বাবুর কাছ থেকে অনেক কিছুই শিখেছি, যেগুলো মানে সেটা তোমরা অনেকে মুখেই শুনলে বা তোমরাও দেখতে পাচ্ছ। কিন্তু আমি আরো একটা জিনিস বলছি তোমাদেরকে, এটা স্যারকে যদি মানে লক্ষ্য করো, একটা জিনিস শুনে থাকবে যে স্যার যখন তখন ঘুরতে বেরিয়ে পড়ে, যখন তখন যেদিকে যখনই ছুটি পায় বেরিয়ে পড়ে। এই জিনিসটা মনের মধ্যে রাখবে। দেখো, টাকা ইনকাম বলো, যাই বলো, জীবনে সবকিছুই থাকবে, 60 বছর। চোখের শান্তি মানে মনের শান্তি, স্যারের কথা মতোই। অতএব স্যারের প্রায় দেশের 80% ঘোরা হয়ে গেছে, সারা দেশ, আমাদের একদম ভারতবর্ষে স্যারকে, এবং বিদেশেরও 2-1টা গেছেন স্যার, মানে সেগুলো সামনাসামনি। তো তোমাদেরকেও বলবো, স্যারের এই জায়গাটা যদি একটু ফলো করতে পারো, পড়াশোনা তো স্যারের বাকিগুলো সব ফলো করবে, কিন্তু এই ঘোরার ব্যাপারটা, কারণ 200 ঘুরে আমাদের আশেপাশে যা কিছু রয়েছে সেইটুকু দেখার থেকে শান্তি আর কিছু মনের মধ্যে নেই। এবং ওর ক্ষুধাটা এখন থেকে রাখতে হবে, যাতে ভবিষ্যতে কিছু করতে পারি, তারপর সেই টাকায় আমি ঘুরতে পারি। এবং স্যার আমার মনে ছিলই, কিন্তু স্যারকে আসার পর থেকে দেখতাম ওই স্যার বেরিয়ে পড়ছে, এদিকে চলে যাচ্ছেন, ওদিকে চলে যাচ্ছেন, ঘুরতে যে কোনো জায়গাতে। তো এই জায়গাটা দেখেছি। প্লাস আরেকটা কথা বলবো, যেটা এই 13 বছর আমরা এখানে অনেকেই স্টাফ আছি। তোমরা স্যারকে হয়তো স্যারের ক্লাসরুমে একরকম ভাবে দেখেছো, কিন্তু আমরা স্টাফ রুমে একটু অন্যরকম ভাবে দেখি। এই যে বললাম না, যখন প্রথমে এসেছিলাম তখন ভাবতাম যে বাবারে এত বয়স্ক স্যাররা, আমি তাদের সাথে কিভাবে মিশবো, কিভাবে কি করবো। কিন্তু স্যাররা পুরো অন্য থাকবে। তার মধ্যে বিশ্বরঞ্জনবাবুর একটা বিশেষ গুণ রয়েছে, মানে এই 13 বছর আমি চাকরি করেছি এখানে, আমি নিজেও, আমিও প্রচুরবার রাগ দেখিয়েছি, রাগ করেছি, মানে চিৎকার চেঁচামেচিও বলতে পারো খানিকটা করেছি। কিন্তু আজ পর্যন্ত স্যারকে কখনো আমাদের নিজেদের মধ্যে কখনো এই জিনিসটা আমি দেখি। স্যারের কাছে আর তেমন কিছু বিশেষ বলবো না, শুধু এইটুকু অনুরোধ করবো যে যদি কখনো মনে হয় যে এই স্কুলকে আমার মন খারাপ লাগছে, আপনি সবসময় আসবেন, কোনো
অসুবিধার কিছু নেই। আপনার ছাত্ররা বা আমরা ছাত্র সম যারা, তারা আপনাকে সবসময় এখানে ওয়েলকাম করবো। আপনি অবশ্যই স্যার আসবেন। আর আরেকটা কথা বলবো, এই পরবর্তী জীবনে যে নতুন জীবন, এবার বিদেশটাও স্যার ঘোরার ব্যবস্থা করুন এবং চিন্তা ভাবনা করুন, যাতে মানে বাকি যেটুকু মনে আছে সেটুকু যেন পূর্ণ হয়ে যায় আমার আপনার। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমি আমার তরফ থেকে স্যারের একটা বিশেষ ছবি আমি তুলেছিলাম। সেই ছবিটা কেন এখন জানেন না, পরে দেখবেন। সেই ছবি সহ আমি একটা স্যারকে মেমোটা তুলে দিচ্ছি স্যারের হাতে একটু। অনেক ধন্যবাদ শুভঙ্কর বাবুকে। বিশ্বরঞ্জন বাবুর ভ্রমণ বৃত্তান্ত শুভঙ্কর বাবু যেগুলো বলে গেলেন, ভারতবর্ষে বহু স্থান তিনি ঘুরেছেন, অনেক অভিজ্ঞতা। আমি যদি প্রবোধ কুমার সান্যাল বা বুদ্ধদেব গুহর যদি সঙ্গে তুলনা করি তাহলেও কম হবে না। এরকম নানা অভিজ্ঞতা আমাদের সকলের মধ্যেই আছে কম বেশি। সেই অভিজ্ঞতা কিছু শেয়ার করতে আসেন আমাদের বিদ্যালয়ে শিক্ষক মহাশয় পলাশ ঘোষবাবু। হ্যালো, আজ আমাদের অন্যতম শিক্ষক এবং বরিষ্ঠ শিক্ষক বিশ্বরঞ্জন বাবুর বিদায় সম্বর্ধনা। যদিও উনি 30শে সেপ্টেম্বর লিখিতভাবে আমাদের স্কুল থেকে বিদায় গ্রহণ করেছেন, আমি একটা কথাই বলবো, আমি বিশ্বরঞ্জন বাবুর মতো একজন ধীর স্থির বিচক্ষণ মাস্টারমশাইকে আমার কলেজ হিসেবে পেয়ে আমি গর্বিত, আমি ধন্য। আপনি অবসর জীবন খুব শান্তিতে সুখময়ভাবে খুব ভালোভাবে কাটান স্যার। আমার ঈশ্বর যেন আপনাকে সুস্থ জীবন এবং দীর্ঘায়ু লাভ করেন। আপনি যেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারেন। বিশ্বরঞ্জন বাবুর কাছে একটাই শিখেছি যে কত জটিল সমস্যাকে কত সহজে সমাধান করা যায়, সেটা মনে হয় খুব কম লোকই পারেন। আপনাকে অজস্র ধন্যবাদ। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্যামিলি বা আত্মীয় স্বজন সকলকে বেশি করে সময় দিতে পারবেন। আপনার অবসর জীবন সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক। শেষে কবির ভাষায় বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজিতে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমার সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। অনেক ধন্যবাদ অনেক বাবুকে। তিনি তার কবিতা এবং বক্তব্যের মাঝে তার সমস্ত শ্রদ্ধা বিজয় করে দিলেন। কবির ভাষায় বলতে গেলে, হয়তো আমার বিপথে আর হবে না গো আশা, দুয়ারে যাই রোপণ করে বুকের ভালোবাসা। এইরকম বিদ্যালয়ে ভালোবাসা দিয়ে রোপণ করা এক ছাত্র শুভদিক করে তার স্মৃতিচারণা করছে। নমস্কার। কবি উৎপল কুমার ধারার কবিতা মশাই। তখন বয়স 10-12, ক্লাস থেকে নগরী, অঙ্ক বাংলা ইংরেজি বই মেঝেই ছড়াছড়ি। মা বলতে ইংরেজি আর অঙ্ক বেশি কবি। বাবা বলতে আরে দাদা বাংলা ভূগোল। দাদার আছে খবরদারি, ধরেই আমার কাজ। বলল জীবন করতে হলে বল বেশি বিজ্ঞান। যখন আমি থাকছি বসে কোন পথে যে চলি, গুরু মশাই বলেন শেষে একটি কথা বলি, মনীষীদের জীবন কথার উল্টা একদম। সত্যিকারের মানুষ হয়ে সঠিক
বড় নমস্কার। অনেক ধন্যবাদ শুভদীপ্তি। আমাদের বিদ্যালয়ে শিক্ষক মহাশয় ইতিহাসের শিক্ষক রবীন বাবু, তার সঙ্গে বিশ্বরঞ্জন বাবুর কি গভীর সম্পর্ক তা শুধু অনুভব করা যায়, প্রকাশ করতে পারি না। বুঝুন, খুব কাছের বন্ধু। আজকে রবীন বাবুর কাছে যতটা দুঃখের, বিশ্বরঞ্জন বাবুর কাছে ততটাও দুঃখের। সেই জন্য রবীন বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট আজকের সভার সভাপতি তথা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়, উপবিষ্ট আমার সহকর্মী এবং সামনে আমার ছাত্র বা ছাত্রী সকলকে যথাস্থানে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে অনুষ্ঠানটিকে কার্যকর করছি। আজকের যে অনুষ্ঠানটা, এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা অনুষ্ঠান। এটা আমাদের সদ্য শিক্ষক বিশ্বরঞ্জন মণ্ডল মশাইয়ের বিদায় সম্বর্ধনা। কিন্তু বিদায় সম্বর্ধনা, বিদায় তো কেউ কোনদিন আমরা দিতে পারি না বা বিদায় নিতেও পারি না, কিন্তু তাদের নিয়মে নিয়মে প্রত্যেককেই এই একদিন বিদ্যালয় থেকে অবসর দিতে হবে। সেই অবসর প্রত্যেক জীবনেই আসবে। এবং বিশ্বরঞ্জন বাবু সম্বন্ধে আমার বলতে গেলে সবচেয়ে বেশি বলার আমারই, কারণ এখন সমস্ত মাস্টারমশাইরা আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বরঞ্জনের সঙ্গে আমিও কাটিয়েছি। কারণ উনি এসেছিলেন সম্ভবত 1987 সালের সেপ্টেম্বর মাসে, আর আমি 88 সালের ফেব্রুয়ারি মাসে। দুজনের মধ্যে খুবই গভীর অন্তরঙ্গ সম্পর্ক। দীর্ঘদিন একসঙ্গে ছিলাম। আমি যখন প্রথম এলাম তখন বিদ্যালয়ের মাস্টারমশাইরা বাইরে থেকে যারা আসতেন তারা বিদ্যালয়ের সামনেই থাকতেন, কারণ তখন রেগুলার বাড়ি থেকে যাতায়াত করার কোনো ব্যবস্থা ছিল না, গাড়ির যোগাযোগ এরকম ছিল না। একটি মা দুর্গা বলে বাস ছিল, যদি পাঁচটা থেকে আসতো সেই নির্দিষ্ট স্কুলের টাইমে আসতো না, এই কারণে মাস্টারমশাইর দিকে স্কুলের সামনেই থাকতে হবে। প্রথমে এসে দেখলাম যে এখানে এখন বর্তমানে আমাদের যেটা বিদ্যালয়ের খেলার মাঠ, ওই খেলার মাঠের দক্ষিণ পূর্ব দিকে সামন্তদের ফ্যামিলিতে মাস্টারমশাইদের দুটো তিনটে রুম ভাড়া নেওয়া ছিল, ওখানে মেস করে মাস্টারমশাইরা থাকতেন। আমি এলাম প্রথম দিন, আমি তো নতুন, আমি কিছুই জানতাম না, কিন্তু তখনকার মাস্টারমশাইরা ওনারাই আমাকে সঙ্গে টেনে নিলেন। এবং বিদ্যালয়ের বিশ্বরঞ্জন বাবু যেহেতু আমাদের খেলার শিক্ষক ছিলেন, উনি খুবই ডিসিপ্লিন ছিলেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে ওনার একটা ভীতি এও মনোভাবও ছিল। কারণ বিশ্বরঞ্জন বাবু খেলার মাঠে যেমন ভীতি যেটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতেন, স্কুলের ছাত্রছাত্রীরা ঠিকমতো চুল কেটে আসছে কিনা, নখ বড় হয়ে যাচ্ছে কিনা, এগুলো উনি দেখতেন। ফলে কোনো ছাত্র যদি নখ বড় হয়ে যেত বা চুল বড় হয়ে যেত, তার বিশ্বরঞ্জন সামনে একটু তারা ভয় করতো। তারপরে কোনো ছেলে যদি হাতে কোনো বালা বা কিছু পড়ে আসতো, সেগুলো উনি খুলে ফেলিয়ে দিতেন বা ছিঁড়ে ফেলিয়ে দিতেন। এই সমস্ত উনি করতেন, ছাত্রছাত্রীদের মধ্যে এইগুলো করতেন। তার বিকালে প্রত্যেকদিন বিশ্বরঞ্জনবাবুর সঙ্গে আমরা যে কয়েকজন মাস্টারমশাই থাকতাম, তখনকার দিনে আমাদের অবসর সময় কাটানোর জন্য বিকালে প্রত্যেকদিনই আমরা খেলার মাঠটাকে ব্যবহার করতাম। সেদিন যেমন কোনোদিন ক্রিকেট, কোনোদিন ভলিবল, কোনোদিন ফুটবল, কোনোদিন বৃষ্টি হচ্ছে হয়তো খেলার মাঠে সময় কাটাতে পারছি না, তখন মেসে আমরা তাস খেলে আড্ডা দিতাম। এইভাবে আমরা সময় কাটিয়েছি। তারপর বিশ্বরঞ্জনবাবু এই যে চন্দ্রবাবু ভুলেই গেছেন আগে, বিদ্যালয়ে যে আমাদের যে ওই ট্যুরটা হয়, এডুকেশন ট্যুর হতো, বিশ্বরঞ্জনবাবুর সঙ্গে থাকতে আমাদের কোনো চিন্তা থাকতো না। কারণ বিশ্বরঞ্জনবাবু এই ব্যাপারগুলো খুবই সহজভাবে হ্যান্ডেল করতেন, যে কারণে আমি সাধারণত যে সমস্ত ট্যুরগুলো গেছি, শেষের দিকে দু একটা ট্যুর বাদে প্রায় প্রতিটা ট্যুরেই বিশ্বরঞ্জনবাবুর সঙ্গে পেয়েছি। বিশ্বরঞ্জনবাবুর সঙ্গে থাকলে আমার কোনো চিন্তা থাকতো না, কারণ উনি সমস্ত জায়গায় কীভাবে ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা হবে, কীভাবে খাওয়ার ব্যবস্থা হবে, সমস্তগুলি উনি দেখভাল করতেন। তাছাড়া বিদ্যালয়ে যে সমস্ত আমাদের ফিস্টগুলো হয় বা ছুটিবোধ হয়, তাতে কিন্তু সারাদিন দায়িত্ব আমরা বিশ্বরঞ্জনবাবুকেই দিতাম। কারণ উনি যেগুলো যেমন করাতো সেইভাবে তিনি নির্দিষ্ট নিয়ম মেনেই সমস্ত কিছু চর্চা করতেন, সেইভাবেই পরিচালনা করতেন। যাও বিদায় করে কিছু নেই, জীবন মানেই গতিশীল। এই গতিশীল জীবনের একটা সময়ে উনি আমাদের বিদ্যালয়ে এসেছিলেন এবং সেই গতিশীল জীবনের পথ পেয়েই ওনাকে আজকে অবসর নিতে হচ্ছে বিদ্যালয় থেকে। যে কারণে ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলার আছে, কিন্তু আমার বলার কিছু নেই। আজকে দিনটা খুবই বেদনা, খুবই দুঃখের। যাও ওনার অবসর জীবন সুস্থ সুন্দরভাবে কাটুক, নীরবভাবে কাটুক এবং উনি আরো বেশিভাবে
ফ্যামিলির দিকে বা আপনার প্রতিবেশীদের প্রতি সময় দিতে পারুন এবং এইভাবেই বিশেষ আর কিছু করছি না এগুলো আমরা আর আমার তরফ থেকে আমার বন্ধু বা সহকর্মী একটা আমি সেটি ওনার হাতে আমি দিতে চাই। রবিবাবু পথ তুলে দিচ্ছেন এবং বরং ছবিটা তুলে নিন। অনেক ধন্যবাদ রবীন বাবুকে। রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি দিয়ে বলতে পারে যে আমার বেলায় এই কথাটি বলে যেতে চাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তথা আজকের অনুষ্ঠানের সভাপতি ওনাকে বিশ্বরঞ্জন বাবুর স্মৃতিচারণার জন্য অনুরোধ করছি। প্রথমেই আমাদের এই আনন্দ দুঃখ মিশ্রিত যে অনুষ্ঠান, স্মৃতিচারণ যে অনুষ্ঠানে যে অ্যাঙ্কারিং করছেন বিভাস বাবুকে আমি দেখে অভিভূত, যে বিভিন্নভাবে রবীন্দ্রনাথের কবিতা এমনভাবে ব্যাখ্যা করছেন খুবই যথাযথ। তো ওনাকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি খুব আন্তরিকভাবে আমাদের বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক বিশ্বরঞ্জন মন্ডল মহাশয় এবং সপরিবারে এখানে উপস্থিত আছেন, ওনাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিদ্যালয়ের পক্ষ থেকে উনি উপস্থিত হয়েছেন, আমাদের তাকে সাড়া দিয়েছেন। এরপর ধীরে ধীরে অনুষ্ঠানটা দীর্ঘায়িত হচ্ছে, ছেলেরা অধৈর্য হয়ে পড়ছে এবং আমার পূর্ববর্তী যে বক্তারা বলেছেন মাস্টারমশাইরা খুব সঠিক। আমি এই বিদ্যালয়ে প্রবেশ করেছি, আমি তো একটা কথা বলবো, না বললেই নয়। 2009-এ আমি এখানে এসেছি। আমি আগে অন্য একটা বিদ্যালয়ে ছিলাম, প্রধান শিক্ষকের পদে আমি 2009-এ এসেছি। আসার পর থেকে ওনার সঙ্গে আমার আলাপ পরিচয়, কর্মসূত্রে একসাথে আমরা আবদ্ধ হয়ে পড়েছি। তো আজকে এই বিদায় মুহূর্তে, বিদায় সন্ধিক্ষণে আমি খুব আবেগপ্রিয় হয়ে পড়েছি। আরববাবু একটা কবিতা আবৃত্তি করলেন, রবীন্দ্রনাথের প্রশ্ন যে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসে সঙ্গীত ধারা। সত্যিকারেরই আমাদের কণ্ঠ আজকে রুদ্ধ হয়ে গেছে। আমরা সময়ের বিবর্তনের দিকে তাকিয়ে আমরা বলতে পারি হাইলে ভিতর শুধু তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথপান্তে যেতে হয়, নাই নাই যে সময় আমাদের যেতে হবে। উনি জনমানসের স্থিত বিস্কুটেই প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পাঠদানের বাইরে উনি বিভিন্ন রকমের যে তার কাজকর্ম উনি যুক্ত ছিলেন এবং সদুপদেশ দিতেন আমাদেরকে, আমাদের পরিচালনা করছেন বরিষ্ঠ শিক্ষক হিসাবে। তাই বিদায় বেলায় আর বেশি কিছু না বলে, যেটা সব থেকে বড় দরকার আমাদের সুস্থ শরীর, দীর্ঘায়ু, দেববিহিত পরমায়ু, এটা কামনা করছি। উনি সুস্থ থাকুন এবং সেই রবীন্দ্রনাথের সেই গানের একটি লাইন করবেন আমার চরণ চিহ্ন এইভাবে, কে বলে গো ওই প্রভাতে নেই আমি। অবশ্যই আপনি প্রভাতে থাকবেন, জেগে উঠবেন, বিদ্যালয়ে আসবেন, প্রয়োজন পড়লেও আসবেন, না পড়লেও আসবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরাও একই নৌকার যাত্রী। উনি এই ঘাটে নেমে গেলেন, আমরাও পরের ঘাটে নামবার জন্য অপেক্ষা করছি। তো আমরা খুবই আপ্লুত, খুবই মর্মাহত যে এই দিন আমাদের 2 মাস বাদে আমাদের আসবে।
আমরা ওই বিদ্যালয় থেকে বিদায় দেব। যারা যে মাস্টারমশাইরা সব সময় আমার পাশে জড়িত থাকেন, যারা জড়িয়ে থাকেন সমস্ত কাজকর্মের মধ্যে, ডাকলে আমার কাছে আসেন, বা যারা অফিস কর্মী এখানে আছেন, ওই বেঞ্চে বসে আছেন, এইদিকে বসে আছেন, মাস্টারমশাইরা সব বসে আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই যে স্মরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যে সাফল্য, সেই সাফল্য আমি কামনা করছি। অনেক ধন্যবাদ আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে। আমাদের অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, মাস্টারমশাইকে আমরা বরিষ্ঠ মাস্টারমশাই, আমার থেকে বয়সে বড়, তো শ্রদ্ধা ভালোবাসা শুধু নিয়ম মেনেই নয়, শ্রদ্ধা ভালোবাসার খাতিরে আমরা এখানে সমবেত হয়েছি ওনাকে বিদায় জানানোর জন্য। আমার তরফ থেকে ব্যক্তিগত আমি প্রধান শিক্ষক হিসাবে ওনার হাতে একটি ক্ষুদ্র পুরস্কার আমি তুলে দিচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা স্যারের বিদায়ী স্যারের বক্তব্য শুনব, তারপরে আমাদের ক্লাসের তরফ থেকে এবার প্রতি ক্লাস থেকে পুরস্কারও তুলে দেওয়া হবে স্যারের বক্তব্য শোনার পর। আমি রবীন্দ্রবাবুর কথা শুনে আপ্লুত এবং তার কথা ধরেই বলতে চাই যে বিদায় চিরতরে কখনো বিদায় দেওয়া সম্ভব নয়, বিশেষ করে যদি মনের মানুষ হয়। তেমনি রবীন্দ্রবাবু যেন আমাদের সকলের, বিশেষ করে আমারও মনের মানুষ, আমাদের প্রিয় বিশ্বরঞ্জন বাবু। আজকে তার বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি অনুরোধ করবো আপনি আপনার মূল্যবান বক্তব্য এবং পরামর্শ দিয়ে আমাদের সম্মিলিত করুন। সমস্ত ছাত্রদেরকে বলছি আমরা এপাশে ঘুরে দেখো। আমি চলে যাব, কিন্তু তোমরা তোমাদের ডিসিপ্লিনটা ঠিক রাখবে, নিয়মটা ঠিক রাখছো না। আমি এখান থেকে ঠিক দেখতে পাচ্ছি যে আমি এখন শুরু করিনি, কিন্তু দেখতে পাচ্ছি যে তোমাদের ডিসিপ্লিন ক্রমশ ভেঙে পড়ছে। এই ডিসিপ্লিনটা যদি তোমরা জীবন থেকে হারিয়ে ফেলো, জীবনের সাফল্য সব শেষ হয়ে যাবে। যাক, আমি আমার বক্তব্য শুরু করছি। আমি প্রথমেই আমাদের সভাপতি মহাশয়, আমাদের স্কুলের হেডমাস্টার মহাশয়, আমার আন্তরিক ভালোবাসা, এছাড়া আমার সমস্ত শিক্ষকবৃন্দ, অর্থাৎ চন্দন ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঘোষ, রামদা, গৌতম বাবু, আলোক ঘোষ, সৌমেন মন্ডল মহাশয়, শুভঙ্কর, বিশ্বনাথ বাবু, ইমরান বাবু, শ্রাবন্তী, সুখদেব বাবু, বিভাস বাবু, বিশ্বপ্রিয়, আমার ছাত্র কিন্তু আমার বন্ধুর মতোই। বিশ্বপ্রিয় আমার সরাসরি ছাত্র, মোটামুটি 1 বছর পড়িয়েছি, কিন্তু বিশ্বপ্রিয় আমার বন্ধুর মতোই। তপন বাবু, নমিতানি, তারপর তাপস বাবু, বিকাশ বাবু, মনোজ, এখানে যারা আছে সবাই, যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। শুধু আন্তরিক ভালোবাসা নয়, মনের থেকে ভালোবাসা। কেন আমি এই মাস্টারমশাইদের সঙ্গে আমার মনে হয় কোনোদিন আমার গন্ডগোল হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, এবং ওনারাও আমার সঙ্গে কোনো গন্ডগোলে কোনো প্রকার বাদ বিতরণে জড়ায়নি। আর আমি এদেরকে মানে সবাইকে ভাবি যে আমারই বয়সী, কারণ আমি এদের সঙ্গে সমস্ত মানুষের সঙ্গে হাসি ঠাট্টা করেছি। হ্যাঁ, যেভাবে জীবনে
আমি জানি যে 18 বছর হয়ে গেলে বাবা এবং ছেলে সবাই সমান। এবারে সম্মানের ব্যাপারটা যে যেখানে সে সেখানে। তারপর আমার ছাত্রছাত্রী ভিন্ন সবাই আমার অন্তরের ছাত্রছাত্রী। কেন বলছি, আমার বাড়িতেও আমার একটি ছেলে একটি মেয়ে আছে, আমার নাতি নাতনি আছে, হ্যাঁ, কিন্তু এরাও আমার ছাত্রছাত্রীরাও আমার ঠিক বাড়ির ছেলে মেয়ের মতো। কেন আমি সেভাবে কিন্তু কোনো সময় ভাবিনি যে আমার পরের ছেলে। তার ফলে হয়তো আমি এদের উপর অত্যাচার করেছি। কেন বলছি, ক্লাসে আমি কিন্তু ডিসিপ্লিন মেনটেন করি। কোনো সময় যদি পাশের ছেলে গন্ডগোল করে আমি ঠিক দেখতে পাই, আমি তখন এদেরকে শাসন করি। কেন, আমি জানি যে আমিও এক সময় ছাত্র ছিলাম। যদি পড়ার সময় মাস্টারমশাইয়ের প্রত্যেকটি বাক্য শোনা যায়, তাহলে সেখান থেকে প্রত্যেকটি ছেলে উপকৃত হয়। কিন্তু দেখেছি দু একটি ছেলে অনেক সময় বহু ক্লাসে বা আমারও ক্লাসে গন্ডগোল করে, তারা কিন্তু শিখতে পারে না। এবং যাদের শিখার আগ্রহ আছে তারা ঠিক শিখে যায়, কিন্তু পিছনের বেঞ্চের ছেলেগুলো চলে যায়। এবং আমি এরকম কিছু ছেলেকে আমি বলেছি, তোরা পিছন দিকে বসে আছিস কেন, চলে আয় চলে আয়। বলতে আমি চুলের ঝুঁকি ধরে আগের দিকে নিয়ে এসেছি, পিছন দিকে সিট খালি আছে। আমি এবং কিছু ছেলেকে আমি বলছি, দেখ আমি চলে যাচ্ছি, তোদেরকে কিন্তু আর কেউ ঝুলের ঝুঁকি ধরে আনবে না। তার মধ্যে কে যেন ওখানে নাইলে কে ছেলেটা দত্ত নয়, কি নাম নাইলে সে ছেলেটা, না হাসিনুর নয়, হাসিনুরকে বলেছি, শুভদীপ নয়, ঘোড়া ঘোড়া বিক্রম ঘোড়া ছেলেটি কোথায় সবসময় পিছনে লুকিয়ে বসে থাকবে। কেন, ও বড় উপর করবে। অত ছেলেটি ভালো, পড়াশোনা যথেষ্ট ভালো, ও কখন হারিয়ে যাচ্ছিল। আমি বললাম, দেখ আমি যাচ্ছি, আমি তোর খবর নেবো, তুই জানো ফার্স্ট বেঞ্চে বসছিস, আমাকে ফার্স্ট বেঞ্চে খালি আছে, বসতো না। যাক, আমি যখন এই স্কুলে আসি, তখন স্কুলটা আমার স্কুল দেখে মনে পড়েনি যে আমার এটা স্কুল। আমার মনে হচ্ছিল যে আমি একটা ঘরে এসেছি। কেন, তখন 1978 সালে বন্যা গিয়েছে, বন্যার পর স্কুলের সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেছে, খালি ওইখানে ওই বিল্ডিংটা আর ওইখানে ওই একটা একতলা বিল্ডিং, মানে গড়াচারে রুম ছিল। আর আমি বাবার সঙ্গে ইন্টারভিউ দিতে এসেছিলাম। বাবাকে বললাম, বাবা আমি কোথায় ইন্টারভিউ দিতে এসেছি? বলছি না, একটা স্কুল। তো বাবা এরকম স্কুল, তারাও আমি অনেকগুলো স্কুলে ইন্টারভিউ দিয়েছি, প্রায় 12-13 স্কুলে, যেগুলো যেমন ঝাড়গ্রাম, কুমারী, তারপর লোয়াগাঁও আমার ঘরের কাছে একটা স্কুল, তারপর মোহনপুর, ক্যানিং, তারপর পানিহাটি, সবই দেখছি ওয়েল বিল্ড আপ, হ্যাঁ। আর এবং তারকেশ্বরে প্রায় সব জায়গায় ইন্টারভিউ দিতে, সেখানে দেখেছি তাদের পরিকাঠামো অন্য, কিন্তু আমাদের পরিকাঠামো এরকম। আজকে তোমরা যেটা দেখছো এই পরিকাঠামো ছিল না। আমাদের আস্তে আস্তে আমরা যখন ক্লাস করি, কারণ বিশ্বপ্রিয় জানে যে আমরা ওই দু সাইডে টিন আর উপরে টিনের ছাউনি, তাতেই আমরা ক্লাস করেছি। এখন ফ্যান থাকে। আমি যখন এসেছি আমার ঘরে কিন্তু কারেন্ট ছিল, কিন্তু খেপুতে বা গোপীগঞ্জে সেই মুহূর্তে কিন্তু কারেন্ট থাকেনি। বিশ্বকে ভুল বলছি কি? হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ। এবং তোমরা যখন এখন দেখছো যে বাথরুম আমরা এখানে একটা সমস্যা আছে স্কুলে। কেন, আমরা ওই বাথরুমে ছেলেদের সঙ্গে মাস্টারমশাইরা একই বাথরুম করতে হতো, কিন্তু বর্তমানে কিছু কিছু উন্নতি হয়েছে, কিন্তু আমাদের এখানে জায়গার সমস্যা অনেক, যার ফলে আমাদের পয়সা থাকলেও আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো না, কোনোদিনও পারবো না। তোমরা যদি বলো যে কোনো পরিকাঠামো তৈরি নতুন করে হবে, সম্ভব নয়। তোমরা যেটা আছে, আমি একটা জিনিসই জানি, যেটা আছে সেটাকে নিয়েই বড় হতে হবে। কারণ তখন তো বললাম, তখন আমার ঘরে কারেন্ট ছিল, কারেন্ট থাকবে না, আমরা এখানে পাখা বা হাতের এই নিয়ে বাতাস করেছি। আমরাও এখনো ভালো ছেলে বেরিয়ে গিয়েছে, এখনো বেরোচ্ছে, এখনো বেরোবে। তোমরা সবাই ভালো। একটা কথা আমি কিন্তু বারবার বলেছি, কেউ খারাপ নয়, তোমরা খালি চেষ্টাটা করতে হবে। সেই চেষ্টার জায়গাটা তোমাদের থেকে যে হারিয়ে যায়, যদি ভাবো যে স্রোতের টানে হারিয়ে যাবো, বর্তমান যে পৃথিবী ডিজিটাল দুনিয়া, এখন যে দুনিয়াটা চলছে ডিজিটাল দুনিয়া, অর্থাৎ এখন ছেলেমেয়েরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফোনে, কিন্তু ফোনটা কি এখন দেখবে বিদেশ থেকে ফোন কিছু যে আমেরিকার ফোনের সৃষ্টি হয়েছিল, আমেরিকা ফোন আস্তে আস্তে অফ করে দিতে চেষ্টা করছে। কেন, তারা আবার সেই ক্লাসরুমে ফিরে যাচ্ছে, যাতে আমাদের মানসিক ভাবে টিচাররা তৈরি করবে। কারণ মানসিক ব্যাপারটা তৈরি করে টিচার, বাবা মা,
কোনো ডিজিটাল দুনিয়া করতে পারে না। এখন দেখবে সব কিছু ছেলে দেখছে ইউটিউবে কি আছে, সমস্ত ভুল ভরা, অর্ধেক ভুল, ঠিক নেই তা নয়, কিন্তু কিছু শেখা যায়, কিন্তু সব সময় ঠিক থাকে না। অতএব আমাদের বাবা মা কাছে শিখবে, প্রথম হচ্ছে বাবা মা, তারপর শিক্ষক, এবং প্রত্যেকটি কথা শিক্ষকদের ক্লাসে ভালোভাবে মেনে চলবে। আর যে মানবে দেখবে সব উপর দিকে উঠতে থাকবে, আর যে মানবে না নিচের দিকে নামতে হবে। তার মেধা থাকলেও সে নিচের দিকে নামতে বাধ্য, যখন তার ওই শিক্ষকদের অবহেলা করবে। শিক্ষকদের মেনে চলে দেখবে তোমরাও আগে যাবে, 1 নম্বর। আর 2 নম্বর, জীবনে হচ্ছে নিয়মানুবর্তিতা। আমি কিন্তু জীবনটা মোটামুটি নিয়মভাবে চালিয়েছি, যার ফলে আমি মোটামুটি এখনো হয়তো আমার রক্তের সঙ্গে জেনারেশনে আমার বাবার পেশা ছিল, আমারও পেশার আছে, কিন্তু তা সত্ত্বেও মোটামুটি সুস্থ সবল ভাবে লাইফ লিড করছি। তোমাদেরও সবাই চাইবো তোমরা সুস্থ সবল নিরোগ থাকবে, তার জন্য নিয়ম মেনে জীবনে চলার চেষ্টা করবে। যখনই দেখবে নিয়ম জীবন থেকে হারিয়ে যাবে, দেখবে সমস্ত দিক থেকে তোমাকে ছেড়ে ধরবে। আর একটা কথা আমি গীতা থেকে শিখেছি, যে যা হচ্ছে ঠিক হচ্ছে এবং ভালো হচ্ছে, এবং যা হবে ভালো হবে, এবং যেটা হারিয়ে গেছে সেটা ভালোর জন্যই হারিয়ে গিয়েছে। আমার জীবনে, বাস্তব জীবনে এই জিনিসগুলো আমি খুব ভালোভাবে উপলব্ধি করেছি, এবং দেখছি বাস্তব ক্ষেত্রে আমরা ভাবলাম যে আমি কারণ এই জায়গাটা এসেছিলাম, ভাবলাম যে আমি একটা ভালো জায়গায়, কিন্তু আমি গর্বিত যে আমি কেপিটি স্কুলের মাস্টারমশাই হয়ে থেকে গেছি বলে। আমি অনেক জায়গায় আরো জায়গায় যেতে পারতাম, কিন্তু যাইনি, তার কারণ আমার ভালো লেগেছিল, এবং এখনো ভাবছি যে না, এটা ঠিকই আছে। আজকে মোটামুটি তোমরাও বলে যাচ্ছি একটি লাস্ট কথা, যে ছাত্ররা, আমার আর কিছু বলার নেই, যে তোমরা নিজেদেরকে নিজেরাই তৈরি করবে, বাবা মা তো তৈরি করবে, মাস্টারমশাইরা তৈরি করবে, কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে। কেউ বাবা মা তোমাদেরকে পথ দেখাবে, শিক্ষক পথ দেখাবে, সেই পথে তোমাদেরকে চলতে হবে। যদি পথ থেকে বিচ্যুত হও, তোমাদের জীবনে অন্ধকার ঘনিয়ে আসবে, এবং সেই অন্ধকার আমার জীবনে, বাস্তব জীবনে দেখেছি। আমার কিছু রিলেটিভ, সে পশ্চিমবঙ্গে স্ট্যান্ড করা ছেলে, সে অহংকারে বা তার গুরুজনদেরকে না মানার কারণে সে হারিয়ে গিয়ে, কিন্তু তার অনেক বিলো ক্যাটাগরির ছেলে, সে অনেক জায়গায় উঠে গেছে, তার কারণ সে মেনে চলেছে জীবনে নিয়মানুবর্তিতা, শিক্ষকদের সমস্ত কিছু মেনে চলার ফলে তারা ভালো জায়গায় পৌঁছে গেছে। তোমাদেরও সে একই কথা, লাস্ট যাওয়ার সময় তোমার মেনে চলো। আর আমার এখান থেকে চলে যাওয়ার জন্য হয়তো আমার জীবনে দুঃখ লাগছে, কিন্তু আমি সমস্ত কিছু বললাম না, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে, এবং যেটা হবে ভালোর জন্যই হবে। এটা আমি খুব ভালো করে উপলব্ধি করেছি। আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাগুলো দেখেছি আমার জীবনে। যে গীতার বাণী, এটা গীতার বাণী, হয়তো কেউ বলছে শ্রীকৃষ্ণের বাণী বা যাই হোক কিছু, আমি কিন্তু কোনো ধর্ম বিশ্বাস করি না, বিশ্বাস করি কিন্তু ধর্ম যে একদম সেটা মেনে চলতে হবে, যেটা দেখবো যে সঠিক সেখানে আছে সেটাই মেনে চলবে। সায়েন্স এবং ধর্ম দুটাকে একসঙ্গে মিলিয়ে আমার জীবন অতিবাহিত করার চেষ্টা করি। তোমরাও সেটা চলবে, নাহলে জীবনে পদে পদে বিপদ আসবে। খালি ধর্ম, খালি সায়েন্স মেনে চললে হবে না, দুটোকে একসঙ্গে সামঞ্জস্য ভাবে চলতে হবে। হয়তো বলছেন যে হাত ধুলে ভালো, হ্যাঁ সায়েন্স, আবার কেউ বলছে না হাতটা মুছে খাওয়া, তা নয়। সায়েন্স যেটা সবাই মিঠা সবাই খাবে তা নয়, সেটা রোগ জীবন ছড়াবে। এই দুটি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটা বিষয় জানিয়ে রাখি, আমি যখন আসি সেই সময় উনি একটা বড় স্কুল, ঝাড়গ্রামের সবচেয়ে নাম করা স্কুল কুমুদ কুমারী বিদ্যালয়ে উনি শিক্ষকতার সুযোগ পেয়ে যান। এখান থেকে ওনাকে রিলিজ অর্ডার দিয়েও দেওয়া হয়েছিল, অনেকে রিলিজ অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল, মানে উনি এই স্কুল ত্যাগ করে দিয়েছিলেন। কিন্তু এই স্কুলের প্রতি এবং আমাদের প্রতি ওনার যে একটা বিশেষ ভালোবাসা, যে শিকড় এখানে পোঁতা হয়ে গেছিল, মনের শিকড় উনি ছিঁড়তে পারেননি। উনি রাস্তা দিকে ফিরে এসেছিলেন, বলতে গেলে চোখের জল ফেলতে ফেলতেই এসে বলেছিলেন আমি এই স্কুল ছেড়ে দিতে পারবো না,
আমাকে আবার ফিরিয়ে দেন, কিন্তু কালের দিন রাত দিন চলে যাচ্ছে। অনেক ধন্যবাদ বিশ্বরঞ্জন বাবুকে তার অমৃতময় বক্তব্য বাণী আমাদের এবং ছাত্রদের পাশে হয়ে থাকবে। এখন ছাত্র ছাত্রীদের তরফ থেকে কিছু উপহার স্মারক এবং স্মৃতি হিসাবে তুলে দেওয়া হচ্ছে। প্রথমে পঞ্চম শ্রেণীর ছাত্ররা যারা আছো তা পঞ্চম শ্রেণীর ছাত্ররা তোমরা এসো। এই একটা সাইড হয়ে যাও, দু সাইডে হয়ে যাও, দু সাইডে, হ্যাঁ দু সাইডে সরে যাও। অনেক ধন্যবাদ। তোমরা পরে প্রণাম করবে, এখন না, বসো। এরপরে ষষ্ঠ শ্রেণী থেকে আসছেন, চলে এসো ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা। বেশি নয়, 4-5 জন এলেই হবে। অনেক ধন্যবাদ। এরপরে সপ্তম শ্রেণী থেকে আসছেন 6B 6B সেকশনের ছাত্ররা, তোমরা চলে আসো, সাইডে চলে আসো। এরপরে সপ্তম শ্রেণীর ছাত্ররা, তোমরা চলে এসো। সপ্তম শ্রেণীর ছাত্ররা স্যারকে শ্রদ্ধা জানাচ্ছে তাদের ছোট উপহারের মাধ্যমে। এরপরে অষ্টম শ্রেণী থেকে আসছে অষ্টম শ্রেণীর ছাত্ররা, স্যারের হাতে অষ্টম শ্রেণীর ছাত্ররা স্যারের সমস্ত ছাত্ররাই খুব প্রিয়। এরপরে আমাদের গ্রুপ ফটো থাকবে, ছাত্ররা তোমরাও স্যারের সঙ্গে ছবি তুলতে পারবে। এরপরে নবম শ্রেণীর ছাত্ররা তাকে উপহার পুষ্পস্তবক আমি দুদিন আগে রাত্রেবেলা হঠাৎ দেখে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। আমি বললাম যে হঠাৎ ফোন, এখানে রাত্রেবেলা আনিসুর এবং আমার সুরজিৎ একটা ফোন করছে, স্যার
একটা কথা কিছু মনে করবেন নি, কি বলবো, মানে কি বলবি তো দাদা এই বললাম, বলার পর বলে স্যার আপনার কিছু ফ্যামিলি ফটো দিল না, হ্যাঁ কিছু কেন তো বলে আমি বললাম আমি তো এই মুহূর্তে ফ্যামিলি ফটো দিতে পারবো, চন্দ্রবাবু পাঠিয়েছি, আমি তোদের তো নাম্বার মানে ওরা হোয়াটসঅ্যাপে হাই করে দিল, বলে আমি আবার ওদের 5টা ফটো কি করছি ফটো ওরা জানি না, কি করেছিস বল? আপনি যখন দেখবেন আমার ঠিক আছে, সারপ্রাইজ রইল, অনলাইন দেখে নেব। অনেক ধন্যবাদ নবম শ্রেণীর ছাত্রদের। এরপরে স্যারকে শ্রদ্ধা এবং অভিবাদন তুলে দিচ্ছে আমাদের দশম শ্রেণীর ছাত্ররা। দশম শ্রেণীর ছাত্ররা দশম শ্রেণী, এরপরে আসছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। সবশেষে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তারা স্যারের হাতে সম্মাননা এবং পুরস্কার তুলে দিচ্ছে। এরপরে একাদশ শ্রেণীর ছাত্রী তিয়াসার রহমান, তার তরফ থেকে স্যারকে শ্রদ্ধা জানাতে আসছেন। ষষ্ঠ শ্রেণীর ছাত্র, সেও তার হাতে উপহার তুলে দিচ্ছে। স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকে বিদায় অনুষ্ঠান। শেষ করার আগে একটি কথা মনের মধ্যে বারবার প্রতিধ্বনিত হচ্ছে, হাসি দিয়ে তুমি লুকালে তোমার সারা জীবনের বেদনা, যাওয়ার বেলায় শুধু এসে যাও, বিদায়ের দিনে কেঁদো না, কেঁদো না। আচ্ছা একটু চুপ করো, একটা আমাদের পাশে একজন রয়ে গেছেন, আমাদের বিদ্যালয়ের অফিস কর্মী রামকৃষ্ণ বাগ মহাশয় এখানে উপস্থিত আছেন। উনিও কয়েক মাস বাদে কর্মজীবন থেকে অবসর নেবেন। উনি একটি স্মারক আমাদের বিদায়ী শিক্ষক বিশ্বরঞ্জন মন্ডল মহাশয়ের হাতে তুলে দিচ্ছেন, স্মারক তুলে দিচ্ছে। রামকৃষ্ণ
যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালোর জন্য হবে। এরপরে আমরা তুলব স্যারের সঙ্গে নিচে। বিশ্বজিৎবাবু, রামচন্দ্র মাস্টার দেবাঙ্গন তোমরা চলে আসবে, দেবাঙ্গন তোমরা চলে আসবে। সবকিছুই নিয়ম মেনে তো হবে, শুধু আমাদের মধ্যে অফিস টাইমে বিশ্বজিৎ বাবু আর থাকবেন না, বাদ বাকি সবকিছুই নিয়মে চলবে। কিন্তু স্কুলে আমাদের যে 10টা 4টার স্কুল, সেই নিয়ম ধরে আমরা বিশ্বজিৎ বাবুকে আর সাথে পাবো না।